নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের এই যে নিউজ চ্যানেলটা দ্য নিউজ কাউন্টার.এস, এতে আমাদের যাত্রা শুরু হয়েছিল 1 বছরের সামান্য কিছু বেশি সময় আগে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন প্রায় 9 মাস আগে পরপর কয়েকটা এপিসোডে আমি বলছিলাম আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের 2026-এর লড়াই কঠিন হচ্ছে। তখন পর্যন্ত অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়া এবং সাধারণভাবে পারসেপশন যেটা ছিল, তৃণমূল কংগ্রেস 2026-এর এই নির্বাচন হেসে খেলে লড়তে চলেছে। কিন্তু আজকে যখন নির্বাচনের ঠিক দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, আপনারা খেয়াল করলে দেখবেন মোটামুটি সকলে এটা মেনে নিয়েছেন এবার একটা তীব্র লড়াই হতে চলেছে। আমি আজকে যে বিষয়টার উপর দাঁড়িয়ে আমার যেটুকু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব সেটা হচ্ছে এটাই, এবারের যে নির্ধারক লড়াই হতে চলেছে সেই লড়াইতে কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং হাওড়া, এই 4টে জেলার নির্বাচনী ফলাফল একটা নির্ধারক ভূমিকা নিতে চলেছে। আমার এটা কেন মনে হচ্ছে সেটা যদি বলতে চাই, আমাদের অবশ্যই গোটা রাজ্যের ছবিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। মূল যে বিষয়টা এবার যে আমাদের ঠিক রাজ্যের মাঝামাঝি জায়গাটা, যেখান দিয়ে গঙ্গা আমাদের রাজ্যকে দ্বিখণ্ডিত করেছে, তার দুপাশের দুটো জেলা মালদা এবং মুর্শিদাবাদের রসায়ন প্রথম অন্য সমস্ত হিসেবকে ঘাঁটতে শুরু করে। এবং সেখানে মূল বিষয়টা ছিল, আমি আগেও বলেছি, এখন অবধি বলছি, যদি না নতুন কোনো অঙ্ক ক্রপ আপ করে, মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস এবার অনেকগুলো আসন হারাতে চলেছে। প্রশ্নটা হচ্ছে যে এই অনেকগুলো বলতে ঠিক কি বোঝায়। আমরা 2021-এর দিকে যদি একটু তাকাই তাহলে দেখব মালদাতে যে 12টা বিধানসভা আসন, তার মধ্যে বিজেপি পেয়েছিল 4টে আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 8টা আসন। আর মুর্শিদাবাদের 22টার মধ্যে 20টা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। একটা নির্বাচন পরে হয়েছিল, সেখানে কংগ্রেস প্রার্থী জিতেছিল, তৃণমূলের জেতা আসে নেই সাগরদিঘিতে, কিন্তু তিনিও পরে আবার তৃণমূলে চলে যান, ফলে সমীকরণ একই থাকে 22। এবার যা হাওয়া আমরা দেখছি তাতে মালদা এবং মুর্শিদাবাদের এই যে 28টা আসন তৃণমূল কংগ্রেসের জেতা ছিল, তার মধ্যে অন্তত 14 থেকে 15টা আসন তৃণমূল কংগ্রেস লুজ করবে। এবার আমাদের এই সমীকরণের দ্বিতীয় ধাপ, উত্তরবঙ্গে বাকি জেলাগুলোতে যা ফলাফল হবে তাতে কি তৃণমূল কংগ্রেস এই ক্ষয়টা পূরণ করতে পারবে? উত্তর হচ্ছে স্পষ্টভাবে না। কারণ উত্তরবঙ্গের একটি মাত্র জেলা যেখানে আমরা দেখেছি, বা যেটুকু আমাদের মনে হচ্ছে, 2021-এর তুলনায় 2026-এর ফলাফল তৃণমূল কংগ্রেসের একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারে আপনারা মনে রাখবেন 9টা আসনের মধ্যে 7টা আসনই 2021-এ বিজেপি জিতেছিল, মাত্র 2টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এখন অবধি যা পরিস্থিতি তাতে সেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা বা ফলাফলের কিছুটা উন্নতি হওয়ার আশা আছে, যদিও ওখানে কোচবিহারের পুরনো তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষকে ওরা বাদ দিয়েছেন। তার ফলাফল কি দাঁড়াবে তিনি কার্যত ঘরে ঢুকে বসে গেছেন। তিনি মূলত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসটা দেখতেন।
সেটা একটা দেখবার বিষয় আছে। তবু আমার নিজের ধারণা যে 2021-এর যা ফলাফল হয়েছিল অর্থাৎ 7-2, তার তুলনায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল বেটার হবে। তৃণমূল কংগ্রেস ওখানে 4টে অন্তত আসন আশা করতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা, যে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরে তৃণমূল যেটুকু ভালো করেছিল, বিশেষ করে উত্তর দিনাজপুরে, এবারের কিন্তু নির্বাচনে উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের যা ব্লিডিং হবে সেটা খুব একটা, কোচবিহারের যেটুকু গেন হবে সেটুকু সামাল দিতেই চলে যাবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের উন্নতি হওয়ার খুব একটা আশা নেই, যা ছিল মোটামুটি তাই থাকবে। আলিপুরদুয়ারে এবারও তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে এটা মনে হচ্ছে না। 2021-এ আলিপুরদুয়ারে পুরোটাই ওয়াস্ট আউট হয়ে গেছিল। দার্জিলিংয়ের অবস্থাও ততই গোচর। ফলে যখন নিচের দিকে নামছে, তাতে প্রাথমিকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে 14 থেকে 15টা আসনের একটা ডেফিসিট গত বছরের যে 221টা আসন তাতে থাকছে। এবার যে দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে যে গত বছর 49টা অ্যাবসলিউট হিন্দু প্রধান কেন্দ্র, যেখানে হিন্দুরাই প্রায় 80 থেকে 90% ভোটার, সংখ্যালঘুরা কোনো ভূমিকা পালন করতে পারে না। এই 49টা কেন্দ্রের মধ্যে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস কিন্তু 29টা জিতেছিল, বিজেপি জিতেছিল 20টা। সিপিএম বা কংগ্রেস এদের কোনো ভূমিকা গত বিধানসভা নির্বাচনে ছিল না, কারণ তারা প্রত্যেকেই 0 আসন পেয়েছিল। এবার বিষয়টা হচ্ছে আমাদের পছন্দ হোক বা না হোক, হিন্দুত্বের একটা আন্ডারকারেন্ট প্রবলভাবে বইছে, এবং যে আন্ডারকারেন্টটা শুধুমাত্র শহুরে মধ্যবিত্ত সম্প্রদায় নয়, নিচুতলার মানুষের মধ্যেও একটা চোরাস্রোত আছে, এটা দেখা যাচ্ছে। আমার যেটা ধারণা, এই যে 29টা হিন্দু প্রধান কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছিল, তার থেকে অন্তত 10টা আসন এবার তৃণমূল কংগ্রেস লুজ করতে পারে। তাহলে টোটাল যেটা লোকসানের খতিয়ান এখন অবধি আমরা যা পাচ্ছি তৃণমূল কংগ্রেসের, তাতে হচ্ছে 25-এ গিয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এটা ধরে নিই যে হিন্দু প্রধান যে আসন 29টা জিতেছিল তৃণমূল কংগ্রেস, হিন্দুত্বের যে হাওয়া উঠেছে তার মধ্যে থেকে 10টা আসন তারা লুজ করছে, অর্থাৎ আমি 50% ধরেছি, একটা কনজারভেটিভ এস্টিমেট মোডে। কারণ সামাজিক বিজ্ঞানের এই যে হিসেবগুলো, সেখানে ওরকম অঙ্কের নিয়মে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে সেটা সবসময় অ্যাপ্লাই করা যায় না। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে ফিগারটা এসে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের 10-11 আসন ছিল, যারা ডিফেক্ট করে গেছিলেন, আমি সেই অঙ্কটা ধরছি না, সেটা 285-তে এসে দাঁড়াচ্ছে। এখন আমাদের যে ম্যাজিক ফিগার, কাট অফ ফিগার 148, তো 285 যদি ফিগার হয় তাহলে অ্যাপারেন্টলি কিন্তু অবস্থাটা খুব একটা অস্বস্তিকর হওয়ার কথা নয় এখন অবধি, কারণ 37টা আসনের সেখানে লিড থাকছে কাট অফ ফিগার থেকে। এইবার হচ্ছে আসল আমার যেটা বক্তব্য, যে অ্যাজামশনের উপর দাঁড়িয়ে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এবার লড়াই হাড্ডাহাড্ডি হবে। যে কথা ঠিক যে এই সব কিছুর পরেও, অর্থাৎ মালদা মুর্শিদাবাদের সম্ভাব্য আসন হ্রাস, অ্যাবসলিউটলি হিন্দু কেন্দ্রীভূত যে বিধানসভা কেন্দ্রগুলো, সেখানে 10টা আসন বিজেপির দিকে চলে যাওয়া আউট অফ 29, এই সব কিছু মিলিয়ে যেটা একটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এতৎসত্ত্বেও তৃণমূল কংগ্রেস 180-185টা আসন পেয়ে সরকার গঠনের মতো একটা কমফোর্টেবল জায়গায় থাকবে। মুশকিলটা হচ্ছে যে একথা ঠিক যে 38টা আসনের কাগজে কলমে লিড যেমন আছে, তেমনি এটাও ঠিক যে আমাদের জেলার সংখ্যা হচ্ছে 23।
এর মধ্যে থেকে প্রথমেই দুটো জেলাকে আমরা হিসেবের বাইরে সরিয়ে নেব, কারণ তাদের রিফ্লেকশনটা আমরা আগে নিয়ে নিয়েছি, অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদ। তাহলে ফিগার দাঁড়ালো 21। বিপদটা হচ্ছে এইখানে, এই 21টা আসনে যদি প্রতিটাতে গড়ে দুটো বা তারও সামান্য কম আসনে তৃণমূল কংগ্রেস বা রাজ্য শাসক দলের হাতছাড়া হয়ে যায়, তাহলে কারে কিন্তু বিপদসীমার নিচে নেমে যাবে, উপরে উঠে যাবে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা। তার সম্ভাবনা কতটা, এটা দেখুন বিলিয়ন ডলার কোশ্চেন্স। আমি কতগুলো ইনপুট আপনাদের দিতে পারি। তৃণমূল কংগ্রেসের যেটা সমস্যা সেটা হচ্ছে অ্যান্টি ইনকাম্বান্সি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনারা সবাই জানেন, সমস্ত মিডিয়া দেখাচ্ছে, কাগজে লেখালেখি হচ্ছে, চায়ের দোকানে আপনারা শুনছেন প্রতিষ্ঠান বিরোধী। 15 বছর একটা দল ক্ষমতায় আছে, সেটা তো থাকবেই। আমাদের হিসাবের যে এই অঙ্কটা বা প্যারাডাইমটা, তাতে আমরা যে দিকটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, তৃণমূল কংগ্রেসের স্যাচুরেশনের সমস্যা, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, অন্য জায়গার যে লস, আমি যেমন বললাম মালদার সম্ভাব্য লস, মুর্শিদাবাদের সম্ভাব্য লস, উত্তর দিনাজপুরের সম্ভাব্য লস, অথবা অ্যাবসলিউট হিন্দু প্রধান জায়গায় বিজেপির দিকে আরও কিছুটা সুইং, এইগুলো কন্ট্রোল করতে গেলে যে জায়গাগুলো, সেখানে নতুন করে বাড়ানোর জায়গা নেই। ধরুন হাওড়াতে 16টা আসনের মধ্যে 16টাতেই জিতে বসে আছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরের আসন সংখ্যা 15, তার মধ্যে একটা বাদে পশ্চিম মেদিনীপুর, মাফ করবেন ভুল বলেছি, পশ্চিম মেদিনীপুরের যে আসন সংখ্যা 15, তার মধ্যে একটা বাদ দিয়ে সব কটাতেই জিতে বসে আছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার যা ফলাফল, সেখানে 31টার মধ্যে 5টা বাদে সবগুলো আসনে জিতে বসে আছে তৃণমূল কংগ্রেস। 32টা আসন দক্ষিণ 24 পরগনায়, সেখানে একটি বাদ দিয়ে সমস্ত আসনে জিতে বসে আছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের যা আসন, একটি আসনও সেখানে বিরোধীদের নেই, সবকটাই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। এখন এর বাইরে যা পড়ে থাকছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস আসন বাড়ানোর জায়গাতে এই মুহূর্তে নেই, উল্টে আসন কমবে। যেমন ধরুন পূর্ব মেদিনীপুর, সেখানে 16টা আসনের মধ্যে 2021-এর ফলাফল কী ছিল? 7-9, 9টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 7টা আসন। কিন্তু পূর্ব মেদিনীপুরে এবার তৃণমূল কংগ্রেসের ওই যে 7-9 ফলাফল ধরে রাখা কঠিন আছে। আপনারা বলবেন যে এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? আমি যে পুরোটাই বলছি, আপনারা খেয়াল করলে দেখবেন, সেটা হচ্ছে আমি অঙ্কের এবং পরিসংখ্যানের উপর ভিত্তিতে বলছি। লোকসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা একটু খতিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওখানে যে 16টা বিধানসভা ক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে, সেই 16টার মধ্যে 15-1 রেজাল্ট বিজেপির পক্ষে হেলে আছে। 15টা বিধানসভা ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিজেপি, একটা কেন্দ্র পটাশপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, কথা ঠিক, লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা মানেই বিধানসভায় যে জয় আসবে এরকম কোনো মানে নেই, কিন্তু এগুলো একটা ইন্ডিকেটর, একটা সূচক যে ফলাফল, মানুষের মুড কোন দিকে যাচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া ছেড়ে আমি বলছি, কারণ এই চারটে নিয়ে আমি পরে আলোচনায় ঢুকছি। ঝাড়গ্রামে যেমন 4-0 রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে, এবারের যে অবস্থা, তাতে অন্তত 2টি আসন ওখানে হাতছাড়া হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমানে গত বিধানসভার রেজাল্ট এবার রিপিট করা, অর্থাৎ বিরোধী শূন্য জেলা। বীরভূমে 11টার মধ্যে একটা মাত্র বিজেপি এবং 10টায় তৃণমূল কংগ্রেস, এই ফলাফল রিপিট করা এবার কিন্তু কঠিন আছে।
বীরভূমের অন্তত যেটা অনুব্রত মণ্ডলের খাস তালুক ছিল, এখন অবশ্য অনুব্রত এবং কাজল শেখের মধ্যে রাজত্ব ভাগাভাগি হয়ে গেছে ওই জেলায়, তারপরেও কিন্তু এবার 4টি অন্তত আসনে বিজেপি তুমুল লড়াইয়ের মধ্যে আছে। তো অর্থাৎ এই রাঢ়বঙ্গ, সমুদ্র উপকূলবর্তী বাংলা এবং জঙ্গলমহল মিলিয়ে যদি আমরা দেখি, এখানে আসন সংখ্যা সম্মিলিতভাবে বাড়ার জায়গা নেই, উল্টে কমবে। কতটা কমবে সেটা এক্ষুনি অঙ্ক কষা কঠিন আছে, কিন্তু আমি যেটা বলছি, ধরুন পূর্ব মেদিনীপুরে যে আসন সংখ্যা কমবে সেটা গড়ে 2টোর বেশি। হাওড়ায় হয়তো 2টোর বেশি আসন কমবে না, কিন্তু নদিয়াতে, হুগলিতে কি ঘটবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ হুগলিতে গত নির্বাচনে আরামবাগ যে মহকুমা এবং তার নিচের দিকটা, অর্থাৎ আরামবাগ, গোঘাট, পুরসুরা, এই বেলটাতে বিজেপি জিতেছিল 4টে আসনে। এবার কিন্তু তার বাইরেও যে শ্রীরামপুর, উত্তরপাড়ায় যে নাগরিক অঞ্চলটা, সেখানেও বহু ক্ষেত্রে হাওয়া প্রতিকূল রয়েছে। রিষড়াতে বিজেপি নেতা সুরেশ সাহুকে ভাঙিয়ে এনে পরিস্থিতি রিষড়ার আসনটাতে সামাল দেওয়া গেছে, কিন্তু তার পিগিব্যাক এফেক্ট বা স্পিলওভার এফেক্ট কতটা অন্যান্য বিধানসভা কেন্দ্রে যাবে, যেগুলো আপাতভাবে ওই আরামবাগের কথাটা আমি বাদ দিচ্ছি, আরামবাগ ছেড়ে যে বাকি এলাকাটা, সেখানে কিন্তু সন্দেহ আছে। নদিয়াতে গত বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হয়েছিল, এবার ফলাফল সম্ভবত আরও বেশি খারাপ হতে চলেছে। তবে তৃণমূলের পক্ষে একটা ভালো ফ্যাক্টর, যে বিজেপি ওখানে প্রার্থী যা চয়ন করেছে অধিকাংশ ক্ষেত্রে খুব একটা সুবিধের প্রার্থী নয়। এটাতে যদি অন্তত তৃণমূল কংগ্রেস গতবারের পারফরমেন্সটাও ধরে রাখতে পারে। এবার আমি মূল প্রশ্নে আসছি, যে এই যে তাহলে গড়ে যদি বাকি 19টা বা 20টা জেলাতে 2টো করে আসনও তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়, সেই ক্ষয়টা পোড়ানোর মতো, পূরণের মতো জায়গা কোথায়? এই যে অতি সম্পৃক্তকরণ বা স্যাচুরেশনে পৌঁছে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু আপনাদের আমি আসন বা জেলা ধরে ধরে অঙ্ক করে দেখালাম, যে সেখান থেকে আর নতুন করে আসবে না। বীরভূম থেকে নতুন করে আর কিছু ঘটবে না, পূর্ব বর্ধমান থেকে নতুন করে আর কিছু ঘটবে না, হাওড়াতে নতুন করে আর কিছু ঘটার নেই। সুতরাং শেষ যেটা আমি করব, যে এই যে লড়াইটা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে বাগড়ি এবং বারিন্দ এলাকা, মুর্শিদাবাদ এবং মালদায় আসন সংখ্যা রক্তক্ষয় তৃণমূল কংগ্রেসের ঘটবে, উত্তরবঙ্গে কুচবিহারে যেটুকু বা রিগেন করতে পারবে সেটা বাকি জায়গা, বিশেষ করে উত্তর দিনাজপুরের ক্ষয় সামলাতে প্লাস মাইনাস হয়ে যাবে। ফলে বাকি নিচের দিকের জেলাগুলোতে যা ছবি, জঙ্গলমহল থেকে, রাঢ়বঙ্গ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকা, খুব একটা যে বিরাটভাবে সাপোর্ট দিয়ে দেবে ক্ষয় পূরণের ক্ষেত্রে, ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস এবারও ভালো করতে চলেছে, এবং পূর্ব বর্ধমানে অবশ্যই, পার্টলি পশ্চিম বর্ধমানে। আমার এইখানে মূল প্রতিপাদ্য বিষয় যেটা, যে কলকাতার 11টা আসন, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে যা আসন, এবং হাওড়ার 16টি আসন, এই টোটাল আসন মিলিয়ে মোট আসন সংখ্যা 91। এই 91-এর মধ্যে তৃণমূল কংগ্রেস গতবার জিতেছিল 86টি আসন। উত্তরপাড়ায় উত্তর 24 পরগনায় লোকসান হয়েছিল 5টা আসন, বিজেপি পেয়েছিল। দক্ষিণ 24 পরগনায় ভাঙড়ের আসনটা একমাত্র আইএসএফ পেয়েছিল। কলকাতায় 11-0 ফলাফল ছিল, হাওড়ায় ফলাফল ছিল 16-0। এখন যেটা মূল বিষয়, যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা ধরে রাখতে গেলে এই যে 91টা আসন, তার মধ্যে অন্তত 75টা আসন অথবা 78টা আসন এবারও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। না হলে পারে কিন্তু বাকি ম্যাজিক ফিগার জোগাড় করবার যে আসন, সেটা সংগ্রহ করা এবার সত্যি চাপ হয়ে যাবে। কলকাতায় এবার এখনও তৃণমূল কংগ্রেস সংখ্যার হিসেবে নিশ্চয়ই এগিয়ে থাকবে, কিন্তু 11-0 হবে কিনা সন্দেহ আছে।
অন্তত 4টে আসনে বিজেপি জোরদার প্রত্যাশী হিসেবে উঠে এসেছে, এবং তার মধ্যে স্টার ক্যাম্পেনাররা যেখানে লড়ছেন, ভবানীপুর, রাসবিহারী, বেলেঘাটা, মানিকতলা, এই প্রত্যেক কটা আসন কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। এটা একটা বিষয়, অনেকের এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু রিয়েলিটি এটা। দ্বিতীয় হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় এবার অন্তত 5টা আসন খুব কঠিন লড়াই হচ্ছে। আইএসএফ, ভাঙড় এবং ক্যানিং পূর্বে আপনারা জানেন বিতর্কিত আরাবুলকে আইএসএফ দাঁড় করিয়ে দিয়েছে শওকতের এগেনস্টে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী নিজে লড়ছে দ্বিতীয়বার বিধানসভায় যাওয়ার জন্য। বিজেপি নামখানা এবং কাকদ্বীপ, এই দুটো কেন্দ্রে শক্ত লড়াই তুলে এনেছে। আর লাভলি মৈত্রর যে বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর, সেখানেও এবার লড়াই কিন্তু তীব্র। পাশাপাশি শহর ঘেঁষা যে কেন্দ্র যাদবপুর, যেখানে সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী বিকাশ ভট্টাচার্য লড়ছেন, সেখানেও কিন্তু লড়াই তীব্র, কারণ 3 পক্ষেরই প্রার্থী খুব জবরদস্ত। উত্তর 24 পরগনার বনগা, বাগদা, গাইঘাটা বেল্টটাতে আমার ধারণা ছিল এসআইআরের ফলে, যেহেতু বহু হিন্দু ভোটার, বহু মতুয়া ভোটার বাদ গেছেন, মতুয়াদের থেকে একটা তীব্র ব্যাকলাশ আসবে। সেটার কিন্তু অতটা ব্যাকলাশের খবর এখন পর্যন্ত আমি পাইনি। হয়তো আরেকটু এগোলে সুপ্রিম কোর্টেও পরপর হতাশার খবর আসার পর বিচলন হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি, অবস্থা খুব একটা এদিক ওদিক হওয়ার মতো জায়গায় নেই। আপনারা মনে রাখবেন যে উত্তর 24 পরগনায় বিজেপির যে 5টা আসনের কথা আমি বলেছি গত নির্বাচনে, তার অধিকাংশটা এসেছিল এই বেলটা থেকে। এবার যেটা অন্যরকম একটা বিষয়, সেটা হচ্ছে উত্তর দমদম, কামারহাটি, দমদম, পানিহাটি, এই যে আসনগুলো, আমি অর্জুন সিংয়ের আসন বাদ দিয়ে বললাম, প্রতিটা আসনে কিন্তু বামপন্থীরা প্রবলভাবে উঠে এসেছেন, যেটা 2021-এ ছিল না। এখন অনেকে যেটা বলছেন যে বামপন্থীদের এই সক্রিয়তার ফলে বিরোধী ভোট ভাগ হবে, স্বাভাবিকভাবে শাসক দল বেরিয়ে যাবে, এটা কিন্তু নাও হতে পারে। কারণ কোনো এবারের যে একটা অদ্ভুত ব্যাপার, যে ডিফিট তৃণমূলের একটা ক্যাম্পেইন চলছে, যদি কোনো কেন্দ্রে প্রার্থীরা স্মেল করেন, যেটা উত্তরপাড়া মীনাক্ষীর ফেভারে যাচ্ছে, কামারহাটিতে মানস মুখার্জির ফেভারে যাচ্ছে সিপিএমের, উত্তর দমদমে দীপশিতার ফেভারে যাচ্ছে, বা দমদমে ময়ূখের ফেভারে যাচ্ছে, যে বিজেপি প্রার্থী সেরকম মজবুত নন টু চ্যালেঞ্জ টিএমসি, সেক্ষেত্রে কিন্তু যে ফ্লোটিং ভোটার, যারা প্রতিষ্ঠান বিরোধিতায় ভোট দিয়ে রাজ্যের শাসক দলকে হারাতে চান, তারা কিন্তু সিপিএম প্রার্থীদের ভোট দিতে দ্বিধা করবেন না। তো সব মিলিয়ে যে এই যে 91টার মধ্যে 86টা আসন ধরে রাখবার যে লড়াই তৃণমূল কংগ্রেসকে লড়তে হবে তাদের ক্ষমতায় ফেরাটা নিশ্চিত করবার জন্য, সেটা কিন্তু এই ফ্যাক্টরগুলোর জন্য ক্রমশ কঠিন হয়ে উঠতে পারে। এবং এলাকায় এলাকায় যে গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা নেত্রী এবং আইপ্যাকের ভয়ে প্রকাশ্যে আসছে না, সেটাও কিন্তু এই নির্বাচনে শাসক দলে অন্তর্ঘাতের কাজ করতে পারে বলে আমার অনুমান। সুতরাং আমাদের যা বিশ্লেষণ, আমার যা মতামত, এই 24 পরগনা, কলকাতা এবং হাওড়া মিলিয়ে 91টা আসনের মধ্যে 86টা আসন জেতার যে রেকর্ড তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে রয়েছে, তার কাছাকাছি আসন সংখ্যা ধরে রাখা এই 4 জেলায় তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা জয়ের চাবিকাঠি, অথবা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে কি ফিরবে না, সেই প্রশ্নের রহস্যের সমাধান। দ্য নিউজ কাউন্টার.es এর কমেন্ট বক্স খোলা থেকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের আঙুলের একটা ছোঁয়ায় সাবস্ক্রাইব করতে পারেন, এর জন্য কোনো খরচ হয় না। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে খুব ভালো থাকবেন।